সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথমেই এ যুগের কাণ্ডারি যুগপুরুষোত্তমম পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। যারা শুনছেন সবাইকে আমার আনন্দ জয়গুরু। আমি 2007 সালে দীক্ষা গ্রহণ করি। আমি আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমার ইউটিউব চ্যানেল অনুকূল রাধা ইউটিউব চ্যানেল এবং আমার অসিত দেবনাথ অফিসিয়াল বলে এই দুইটা চ্যানেলে আমি বিভিন্ন সময়ে ঠাকুরের বিভিন্ন আলোচনা সঙ্গীত এইগুলো দেওয়ার চেষ্টা করি। তো সেখান থেকে অনেকেই আমার বিভিন্নভাবে মন্তব্য করেন যে আমি আসলে ঠাকুরকে কেন গ্রহণ করলাম বা ঠাকুরের দীক্ষাই বা কীভাবে নিলাম। এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। 2007 সালে আমার দীক্ষা হয়। ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কি আমি আসলে এইভাবে এর আগে জানতাম না। তো আমার ছোট কাকা তিনি আমাদের বাড়ির সবাইকে যাজন করে একটা জায়গায় তিনি বসিয়েছেন দীক্ষা নেওয়ার জন্যে। আমার দীক্ষা হয়েছিল সুকুমার পাঠক মহোদয় শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, তিনি এখন আমাদের মাঝে নেই। তিনি একজন ঠাকুর দর্শনকারী ঋত্বিক দেবতা ছিলেন। তো সেই দাদু শ্রদ্ধেয় ঋত্বিক দাদু আমাদের বাড়িতে এসেছিল। সবাই দীক্ষা নিচ্ছে, আমি আসলে দীক্ষার বিষয়টা কি বা দীক্ষা কি এগুলো আমি জানতাম না বা বুঝতামও না। তো মা যেহেতু বলেছে যে এখানে বয়, আমি বসছি। তো সেইভাবে আমার দীক্ষা হয়। তো এইভাবে যখন দীক্ষা হয়, আমি ওই সময়ে স্কুলে পড়তাম। আমার বন্ধুবান্ধব যারা ছিল, আমার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য আমাকে করতো। আমি আসলে এটা সবাইকে উত্তর দিতে পারতাম না। আমার ব্যর্থতাই বলেন আর যাই বলেন, ওই সময় আমি হয়তো ক্লাস 6 কি 7 কি 8-এ পড়ি, এরকম 6-7-এ পড়ি ওই সময়টা। তো আমার বন্ধুবান্ধব অনেকে বলতো যে তুই দীক্ষা নিয়েছিস, দীক্ষা তো নিতে হয় ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা নিতে হয়, তুই একজন মানুষের দীক্ষা কেন নিলি। তো এটা নিয়ে আমি বিভিন্নভাবে মনস্তাত্ত্বিক দিক আমার অনেকটা খারাপ থাকতো যখনই আমার এই কথাগুলো অনেকে বলতো। তো এইভাবে একটা পর্যায়ে আমি সৎসঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া শুরু করি। এই বিভিন্ন সৎসঙ্গে অনুষ্ঠানে যাওয়ার জন্যে অনুপ্রেরণা ছিল আমার অন্যতম শ্রদ্ধেয় কাকা সুব্রত দেবনাথ মহোদয়, তিনি এখন সভাপতি ঋত্বিক দেবতা। তো কাকা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তা কখনো দেখা যাচ্ছে আমাকে দিয়ে সত্যানুসরণ পাঠ করাতো, কখনো পুণ্যপুঁথি পাঠ করাতো, কখনো বা দেখা যাচ্ছে আমাকে দিয়ে বিভিন্ন আলোচনা করাতো। তো আমার একটা পর্যায়ে ভালো লাগা শুরু করলো যখন পুণ্যপুঁথি বা সত্যানুসরণ বই পড়তাম। বিশেষ করে সত্যানুসরণ গ্রন্থ যখন পাঠ করতাম, তখন মনে হতো যে সমস্ত কথা যেন ঠাকুর অনুকূল চন্দ্র আমার জন্যই বলেছেন। তো এইভাবে যখন ঠাকুরের প্রতি আমার একটা ভালো লাগা শুরু করলো, এইভাবেই আমি আস্তে আস্তে আমার ম্যাট্রিক শেষ করলাম। তো ম্যাট্রিক পরীক্ষায় পাশ করার পর আমি আমার পাশেই শহর যশোর শহর, আমি সেখানে একটি কলেজে ভর্তি হলাম। সেখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম। তো ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার চিন্তা হলো বা একটা মাথার ভিতর ধারণা হলো যে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমি যেহেতু কমার্সে পড়তাম, বিজনেস সাইডে পড়তাম, তো আমার চিন্তা ছিল যে আমি বিবিএ পরে এমবিএ এগুলো করব, আমার একটা প্ল্যান ছিল। তো ওই সময় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ঢাকায় যখন যাই, ইতিমধ্যে যদি একটা ঘটনা না বললেই নয়, ঢাকায় যাওয়ার ঠিক আগের দিন আমি আমার আমাদের যে ছাদে বসে আছি বাড়িতে। তো ভাবছি যে ঠাকুর, তোমাকে ছেড়ে আমি ঢাকায় যাব বা কি করব, ওখানে কি হবে, মানে বিভিন্ন চিন্তা ভাবনা, ওখানে যে কিভাবেই বা তোমার কাজ করব। এতদিন তো ভালোই ছিলাম, বিভিন্ন জায়গায় সঙ্গ করি, অধিবেশন করি, আমার বেশ একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেল। আমি নতুন জায়গায় যে কিভাবে তোমার কাজ শুরু করব। তো জানি না, হয়তো পরমপিতার কাছে মানুষ যদি মন থেকে কোনো কিছু চায়, সেটা আমার মনে হয় যে তিনি দিতে বাধ্য। তা আমাদেরই এক আত্মীয় ছিল, তার হাত ধরে, তার মাধ্যমে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো তিনি
একজন মায়ের ভক্ত ছিল, মা কালীর সাধক ছিল, এখনও তিনি আছেন। তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী এস.ডি. লাল, যাকে আমরা সাধনলাল দেবনাথ হিসেবেও চিনি। তো এই শ্রদ্ধেয় ব্যক্তির মাধ্যম দিয়ে আমি সেখানে ঢাকায় পৌঁছই। ঢাকায় যাওয়ার পরে আমি আসলে তিনি বিভিন্ন কৃষ্টি কালচারের সঙ্গে জড়িত, আমি তার সম্পর্কে অতটা জানতাম না। শুধু এতটুকুই জানতাম যে তিনি একজন শিল্পী, 7 তলা একটা ভবনে থাকতো। তা উনি সম্ভবত ওই সময় 5 তলায় থাকতো। তা আমি যখনই তার বাসায় উঠেই দেখছি, ওই রুমের ভিতরে প্রবেশ করে আমি দেখছি যে মায়ের আসন, সেই আসনের উপরেই আমি দেখি যে পুণ্যপতি নামক একটি গ্রন্থ। তো সেটি দেখে আমার আসলেই, আমি যে রাত্রেবেলা ঢাকায় আসার আগ দিয়ে ছাদের উপরে বসে বসে বিভিন্ন চিন্তা করছিলাম, সেটা কিভাবে যেন মানে আমার সাকসেস হয়ে গেল, ভিতরে একটা ভালো লাগা শুরু করলো। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে, আচ্ছা, আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় কি দীক্ষিত? তা তিনি বললেন যে, না, আমি দীক্ষিত না, তবে তোমাদের ঠাকুরের যে কার্যকলাপ বা ঠাকুরের যে অনুষ্ঠান, সেগুলো আমি মাঝে মধ্যে যাই, বিভিন্ন মানুষের সঙ্গে আমার পরিচিতি আছে, সেই সুবাদে আমার কাছে এই গ্রন্থটি আছে। তো বেশ আমার একটা আশা হলো বা ভালো লাগার কাজ করলো। এইভাবেই কিছুদিন যেতেই আমি ভার্সিটিতে চান্স পেলাম। ওখানে আমার BBA MBA সম্পূর্ণ করলাম, যেটা আমার একাডেমিক কোয়ালিফিকেশন। তো সেখান থেকে আমার আসলে ওই যে তার সঙ্গে কথা বললাম, তো পরের দিনই তিনি আমাকে বলছেন যে, আজকে চলো, তোমাকে আমি অমুক জায়গায় একটা অনুষ্ঠানে নিয়ে যাব। তো পরম পিতারই কৃপায় আমি তার হাত ধরে বা তার মাধ্যমেই বলতে পারেন, ঠিক পরের দিন আমি একটি প্রোগ্রামে যেতে পারি। এবং সেখানে যে আমি যে গ্রাম থেকে বা গ্রামের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতাম, আমার একটা ভালো লাগা কাজ করতো ঠাকুরকে নিয়ে, ওই ফিলটা আমার আবার অনুভূতি হলো। তখন আমি আবার একটা ভালো লাগা তৈরি হলো। এইভাবেই মোটামুটিভাবে আমি ঢাকা শহরে জীবন পার করছি এবং বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, বিভিন্ন মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষ করে শুক্রবারের দিনগুলোতে প্রোগ্রাম হতো, তো আমার ওই মোবাইলে মেসেজ আসতো, কার বাড়িতে কোথায় কিভাবে প্রোগ্রাম হতো, সেই মেসেজ আমার ফোনে আসতো। তো বেশ আমার কাছে খুব ভালো লাগতো। তো এইভাবে আমি একটা পর্যায়ে আমার লেখাপড়া শেষ হলো। আমি মাঝে মধ্যে কিছু চাকরিও করেছি, কিছু টিউশনও করতাম, টুকটাক অনলাইনেও কাজকাম করতাম। তো এইভাবেই একটা পর্যায়ে আমার এইভাবে জীবন অতিবাহিত হওয়া শুরু করলো, যার মাধ্যম দিয়ে আমি ঢাকায় প্রবেশ করেছিলাম। তিনি আমাকে খুব স্নেহ করত, ভালোবাসত এবং তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী। তো তিনি বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত। তার হাত ধরেও আমি অনেকটা এই আধ্যাত্মিক বা সাধনার জগতে প্রবেশ করতে পেরেছিলাম। তার কাছেও আমি কৃতজ্ঞ। তো একটা পর্যায়ে আমি যখন আমার একাডেমিক লেখাপড়া শেষ হলো, আমি একটা পর্যায়ে আমি একটু সবসময় প্রকৃতির মাঝে হারিয়ে যেতেই পছন্দ করি। আমি গ্রামে থাকতে বা গ্রামের পরিবেশ, গ্রামের প্রকৃতি আমার সবসময় টানে বা ভালো লাগে। সে জায়গা থেকে আমি আস্তে আস্তে গ্রামের দিকে আমি মুভ করি। তো আমি একটা পর্যায়ে আমি এই স্বস্তানি নিব। আমি স্বস্তানি নেওয়ার আগ দিয়ে বিভিন্ন চিন্তাভাবনা হতো। অনেকেই বিভিন্ন নানা কথাবার্তা বলতো যে, এই অল্প বয়সে তোরা স্বস্তানি নিচ্ছিস বা স্বস্তানি নিবি, কিভাবে চলবি, কিভাবে করবি, মানে বিভিন্ন রকম কথাবার্তা। তো আমার যিনি স্ত্রী, তার কাছেও আমি অনেক কৃতজ্ঞ। তো তিনিও আমাকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করত। শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা কিংসুক মণ্ডল মহোদয়, এই শ্রদ্ধেয় দাদার কাছ থেকে আমার দীক্ষা হয়েছে। শ্রদ্ধেয় দাদার বাড়ি হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর, তার বাংলাদেশেই বাড়ি। শ্রদ্ধেয় দাদাও একজন খ্যাতিমান বক্তা, বিভিন্ন প্রান্তে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি প্রোগ্রাম করেন, অনুষ্ঠান করেন। তো তার সান্নিধ্য আমার কিছুটা থাকার সৌভাগ্য হয়েছিল, বিশেষ করে স্বস্তানি নেওয়ার আগ মুহূর্তে। তো তার আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওই দিনকে রাত্রে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি যে একটা মন্দিরে দাদা আমাকে স্বস্তানি দিচ্ছে। তো এটা আমি বেশি একটা সময় আর নষ্ট করিনি, কিছুদিন বাদেই সেই স্বপ্নটা সত্যি করেছিলাম, স্বস্তানি নিয়েছিলাম।
তো সে দাদার সান্নিধ্যেও বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাওয়ার সুযোগ আমার ঘটেছে বা এখনও করছি। এইভাবেই আমার জীবন চলছে। তো স্বস্তায় নেওয়ার মুহূর্তটা আমার এমন ছিল যে আমি হঠাৎ মিরাক্কেলের মতো, অনেকেই বুঝতেও পারিনি, আমার সঙ্গে বিভিন্নভাবে অনেকেই সঙ্গ করছে দীর্ঘদিন ধরে, অনেকে কিন্তু জানতেও পারিনি যে আমি স্বস্তায় নিয়েছি। বিষয়টা আমি আসলে আমার এমন ছিল যে আমি যতদিন স্বস্তায় না নিব ততদিন পর্যন্ত আমি কাউকে জানতে দিব না। বিষয়টা আমার কাছে এমন ছিল। তো যাই হোক, একটা পর্যায়ে আমার স্বস্তায়নী হলো, আমার ওয়াইফের স্বস্তায়নী হলো, আমার মায়ের স্বস্তায়নী হলো। একসঙ্গে আমরা 3 জন ব্যক্তি আমরা স্বস্তায়নী নিলাম। এবং আমার যে 2 ছেলে এবং একটি মেয়ে, তাদেরও আমরা নিরামিষ খাওয়াই, আহার করানোর চেষ্টা করি। এক কথায় আমার পুরো পরিবারের সদস্য সবাই মিলে আমরা নিরামিষভোজী বলতে পারেন, বা নিরামিষ খেয়ে থাকি, সাত্ত্বিক আহার করি। এটি হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। তার কিছুদিন বাদেই বছর ঘুরতে না ঘুরতেই আমার যাজকের পাঞ্জা হলো। একটু যাজকের পাঞ্জার ভিতরেও অনেক রকম ব্যাপার-স্যাপার ছিল। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা মোহিত বিশ্বাস মহোদয়, তার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। শ্রদ্ধেয় জেঠু তিনি আমাকে অনেক সাহস জুগিয়েছিল যে তুমি যাজকের পাঞ্জা নাও, ভবিষ্যতে তোমাকে আমি ঋত্বিক হিসেবে দেখতে চাই। তিনি আমাকে এই কথাগুলো বলেছিল। যাই হোক, তার কাছেও আমি কৃতজ্ঞ। তিনার সুপারিশ, আমার শ্রদ্ধেয় কাকা সুব্রত কুমার নাথ মহোদয়, আরও অন্যান্য যারা ঋত্বিকবৃন্দ ছিল, সবার সুপারিশ বা সবার ভালোবাসায় আমার যাজকের পাঞ্জা হলো। তো এইভাবেই পরমপিতার কাজ করছি। জানি না কতটা করতে পারছি বা কিভাবে হচ্ছে, সেটাও আমি জানি না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভুলভ্রান্তি তো আছেই। তো যাই হোক, এইভাবে আপনাদের আশীর্বাদ বলেন আর যাই বলেন, এইভাবেই হয়তো বা এগিয়ে যাচ্ছি। এখন বাকিটা পথ কিভাবে আমার জীবনটা অতিবাহিত করব আমি জানি না, পরমপিতাই জানেন। তো সবার উদ্দেশ্য আমি আসলে একটা কথাই আমার বলা, যে আপনারা ভয় পাবেন না। কারণ পরমপিতার সান্নিধ্যে আসতে গেলে আপনার জীবনে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। কিছু ভালো জিনিস পেতে গেলে আপনার কিছু মন্দ জিনিস ত্যাগ করতে হয়। অনেককে নিরামিষ খাওয়া নিয়ে অনেকেও নানা রকম কথাবার্তা বলে, যে আমার দেখা যাচ্ছে আমারই সন্তানদেরকে নিরামিষ খাওয়ায়, অনেকেই বিভিন্ন রকম কথাবার্তা বলে। সেটা আমি যদিও গায়ে নিই না, সেটা তারপরেও তো কিছুটা মানুষের মনক্ষুণ্ণ হতেই পারে। বিভিন্ন রকম অনেক মন্তব্য করেন, ভালোও করেন, খারাপও করেন, এটা বিষয় না। আমাকে মন্দটা হজম করার সহ্য ক্ষমতা আমার থাকতে হবে, এবং আমি যাতে মানুষকে নিন্দা না করি, এটাও আমার দিকে আমার খেয়াল রাখতে হবে। অর্থাৎ মানুষের নিন্দা আমার হজম করার ক্ষমতা থাকতে হবে, কিন্তু নিজে কখনো কারো নিন্দা করা উচিত নয়। কারণ ঠাকুর বলছেন যে কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। এবং যার নিন্দা, যার অন্যায়, তার কাছেই বলতে হয়। তাকে গোপনে ডেকে নির্দিষ্ট জায়গায়, সেখানে যেন আর কেউ না থাকে, শুধুমাত্র আপনি থাকবেন এবং সেই থাকবে। তার আপনি বলেন, সমস্যা নেই, যে দাদা বা দিদি বা মা, আপনার সম্পর্ক যাই হোক না কেন, সেইভাবে আপনি বলেন যে আপনার এই বিষয়টা করা উচিত না বা আপনার এটা ভুল হচ্ছে। আপনি তার কাছে বলেন, দেখবেন সে কিন্তু দুঃখ পাবে না। আর যখন তার নিন্দা তার অগোচরে যখন আরেকজনের কাছে বলবেন, তখন কিন্তু সে নিন্দা এটা উপলব্ধি করতে পারবে যে আপনি তার নামে বাজে কথা বলছেন, খারাপ কথা বলছেন। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।